গ্যাস সংকটের সমাধানে মিলছে স্পষ্টতা, নাজুক হয়ে পড়েছে শিল্প জনজীবন, কমছে দেশীয় গ্যাস, বাড়ছে আমদানি নির্ভরতা। বিএনপি সরকারের প্রথম 6 মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির, রাজনৈতিক হয়রানি মুক্ত পুলিশ প্রশাসন গড়া হয়েছে বলে দাবি। এবং ই-রিকশার ব্যাটারি চার্জ হবে সৌরবিদ্যুতে, এটি সহ নানা শর্ত সহ আসছে নতুন বিধিমালা। ঢাকায় ই-রিকশার জন্য 8 জন। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্জিদা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় বাড়ছে এলএনজি আমদানি ও ব্যয়, কমছে দেশীয় গ্যাস। বিশেষজ্ঞদের মতে এটি সাময়িক নয়, দীর্ঘদিনের অনুসন্ধান, ঘাটতি ও আমদানি নির্ভরতার কাঠামোগত সংকট। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে কমছে দেশীয় গ্যাসের উৎপাদন, অন্যদিকে বাড়ছে আমদানি নির্ভরতা। এর সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা এখনও প্রবল। গবেষণার তথ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 42% বেশি গ্যাস, 23% কয়লা ও 19% ফার্নেস অয়েল। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, তার ব্যবহার খুবই কম। গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্রাজুয়ালি কিন্তু এখানে আনএমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা এইসব এনার্জির মধ্যে পলিটিক্স ঢুকাই দিই, বিকজ অফকোর্স ইটস পলিটিক্স। কারণ গ্রিডের কথা যদি বলি, ইট ইজ পলিটিক্স। আমি বিদ্যুৎ দেবো সবখানে, প্রমিস করেছি, এখন দিতে পারি না, আমি কি করব বলেন। দেশীয় গ্যাস উৎপাদন সক্ষমতা প্রায় 4000 মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট, ফলে প্রতিদিন ঘাটতি থাকছেই। 150 থেকে 170 MFCFD গ্যাস প্রতি বছর আমাদের ডিপ্লিট করছে, প্রতি বছর এটা কমে যাচ্ছে। তো ডিপ্লিট হয়ে গেলে কি হবে? তার মানে 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের আরো 400 থেকে 500 MFCFD গ্যাস ডিপ্লিট করবে। 2018 সালে এলএনজি আমদানি শুরুর পর বাড়ছে আন্তর্জাতিক বাজার নির্ভরতা। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান হারে গ্যাস ব্যবহার চললে 2031 সালের মধ্যে মজুদ প্রায় নিঃশেষ হতে পারে। নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধানেও মিলছে না সাফল্য। বাংলাদেশের মতো ইকোনমিতে জেনারেশন সাইডে কস্ট 15 টাকা 98 পয়সা পার কিলোওয়াট আওয়ার, দিস ইজ টু হাই আমাদের পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী। আই এম সরি টু সে। এখন আপনি যদি তার সাথে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কস্ট কনসিডার করেন, দ্যাট ইজ 18 টাকা গ্যাস বাদ দিল, তাহলে আমাদের সিস্টেম ইনএফিশিয়েন্ট। গ্যাস ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্প উৎপাদন, পরিবহন ও সাধারণ মানুষের ওপর। পোশাক ও সার কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে বা বন্ধ হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যেমন আমরা মেশিন চালাতে পারি না, আমাদের কাজ করতে পারি না। আমরা যদি শ্রমিকরা যদি বসে থাকি, তাহলে আমাদের মালিকের ইনকাম হবে না, পরবর্তীতে আমাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। মালিকেরও একটা অসন্তুষ্ট, তার কারণ একটা মাস শেষ একটা স্যালারি আহে, যদি কাজই না চলে তাহলে স্যালারি করতে দিব। সমস্যার কারণে আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটতেছে, যার জন্য আমরা কাজ করতে পারতেছি না। আর আমাদের তো মালিক পক্ষ তো বসা বেতন দেবে না। এখন আজকে 4-5 ধরে গ্যাসের জন্য মেলা ক্ষতিকর। আমরা সব লোক সকালে আইসা ডিউটিতে আসি, সিগনেচার করে বিকালবেলা চলে যায়। কোম্পানির কোনো কাজের মধ্যে আমরা নিয়োগ করতে পারি না। সংকট মোকাবিলায় জ্বালানি ক্রয়ের সীমা, কর্মঘণ্টা কমানো ও আলোকসজ্জা নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি আমদানি, এলএনজি সংগ্রহ ও 90 দিনের মজুদ পরিকল্পনা নিয়েছে সরকার। আমরা কিন্তু এই যে আমাদের অফিসার খারাপ দেখে আমরা এলএনজি প্রকিউরমেন্ট কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা গতকালকেও 4টা কার্গো ক্রয় করছি আমরা, যাতে অফিসার ওটা আসলে সঙ্গে সঙ্গে এই কার্গোগুলো আসে এবং এই কার্গোগুলোতে আমরা যদি আনলোড করতে পারি, তাহলে সমস্যা যতটুকু আছে তার থেকে অনেক অংশে কমে আসবে। আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারে বসাবো। জ্বালানি সংকট এখন আর শুধু গ্যাসের ঘাটতি বা আমদানির হিসাব নয়, এটা অর্থনীতি, শিল্প ও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। চ্যানেল এস নিউজ ডেস্ক। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিনে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। সরকারের প্রথম 6 মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় তিনি বলেন,
সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে বলে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপের সুযোগ থাকবে না। মাহদি আমিন জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সরকার দায়িত্ব নেয়ার 6 মাসে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আজকে আমাদের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই 6 মাসে যেটা দেখেছি, সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন এবং 24 সালের ডামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতনই জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, পরিকল্পনা ও উস্কানির মাধ্যমে সহিংসতায় ভূমিকা রেখেছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে প্রসিকিউশন। তবে আসামি পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে তাদের খালাস দাবি করেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ঠিক কোন স্ট্যাটাসে বা কি প্রক্রিয়া আছেন সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন, এই বিষয়ে আমার মন্তব্য করা। ব্যাটারি চালিত ই-রিকশা ও অটো রিকশার ব্যাটারি শুধু সৌর বিদ্যুৎ দিয়ে চার্জ করার শর্ত রেখে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ জানান, সৌর বিদ্যুৎ ছাড়া অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করলে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন হবে না, থাকবে জরিমানার বিধানও। নতুন নিয়মে সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে নিবন্ধন এবং বুয়েট বা সরকারি পলিটেকনিক থেকে ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক হবে। ঢাকায় ই-রিকশা চলাচলের শৃঙ্খলা আনতে 8টি জোন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোনে আলাদা রঙের রিকশা এবং জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কিউআর কোড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ। 11 আগস্ট থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় ইতোমধ্যে 3 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন, যা এ যাবৎকালের মধ্যে রেকর্ড। এবার আইন সংশোধনের ফলে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ থাকছে। গত 10 আগস্ট প্রকাশিত ফলাফলে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। এবছর মোট 1,16,676 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। তবে সার্বিক পাশের হারও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2টি গত বছরের তুলনায় কমেছে। 71 যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে শুনানি পিছিয়ে আগামী 31 আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 2013 সালের 21 জানুয়ারি রায় ঘোষণার সময় বিদেশে পলাতক থাকায় নির্ধারিত 30 দিনের মধ্যে আপিল করতে পারেননি তিনি। ফলে প্রায় 13 বছর পর আপিলের সুযোগ পেয়েছেন আবুল কালাম আজাদ। হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাট সহ 8 অভিযোগের
7টি প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 31 আগস্টের শুনানিতে আপিলটি গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আপিল বিভাগ। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। এখন বিপ্লব পরবর্তীতে যেই ট্রাইব্যুনালটা হয়েছে, পুনর্গঠিত হয়েছে, তারপরে বিচার বিভাগের যে বিষয়টা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। এখানে শেখ হাসিনার ক্ষেত্রে ন্যায় বিচার করা হোক, সেটাও আমরা চাই। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। সরকার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের পরিবর্তে সর্বত্র সবার আগে দলীয়করণ চলছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার সকালে রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই আন্দোলন সংক্রান্ত ডকুমেন্টারিতেও দলীয়করণের প্রভাব রয়েছে। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের সবচেয়ে বড় সফলতা হিসেবে রাজনৈতিক সহনশীলতার কথা উল্লেখ করেন। তবে সরকার ঘোষিত 31 দফার 10 থেকে 11টি দফা লঙ্ঘন হচ্ছে দাবি করে নিয়োগ পদায়নেও দলীয় বিবেচনা প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে, কথা বলতে পারছে, মন খুলে টকশোতে কথা বলতে পারছে, এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশিই মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। প্রত্যেকদিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হবার পরে প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে, যেটা অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন ডিসেম্বর যেতে যেতে এটা 1000 কোটি টাকায় চলে যাবে। এত টাকা আপনি কোথায় পাবেন? তবে লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না, তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। চীনা প্রতিষ্ঠানের চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সিনো বাংলা ডে 2026। সোমবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছে 31টি চীনা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রয়েছে 430টি চাকরির সুযোগ। সকাল থেকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের ভিড় দেখা যায় টিএসসি এলাকায়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি ও অনলাইনে সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরির যোগ্যতা, কাজের ধরন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজকদের আশা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি এই আয়োজন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। আজকের যে জব ফেয়ার, সেখানে 430টা জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে, এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখবো। From the cultural section of Chinese embassy in Bangladesh, Honorable Dean of University of Dhaka, Director of Confucius Institute, distinguished guests, fellow Chinese enterprises, and dear students sector. It is great honor to represent the Overseas Chinese Association in Bangladesh at the Sino Bangla Day 2026 Job Fair. বাংলাদেশের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয় সার্কেল নামে যাত্রা শুরু করবে বলে আজ ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। তবে বদলাবে শুধু ব্র্যান্ড পরিচয়। 016 নম্বর সেবা প্যাকেজ ও ব্যালেন্স অপরিবর্তিত থাকবে। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক পাবেন। বিস্তারিত প্রতিবেদনে। পথে ঘাটে কাছে দূরে যেখানেই থাকুক তোমার বন্ধু, সবাইকে কানেক্টেড রাখে এয়ারটেল। বন্ধু যেখানে, নেটওয়ার্ক সেখানে। বাংলাদেশের তরুণদের কাছে 16 বছরের পরিচিত নাম এয়ারটেল। সেই পরিচিত ব্র্যান্ডেই এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করছে সার্কেল।
একই 016 নাম্বার, সাথে বেস্ট অফার। তবে বদলাচ্ছে শুধু নাম ও ব্র্যান্ড পরিচয়, গ্রাহকের সঙ্গে সম্পর্ক বা সেবায় নয়। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। 016 নম্বর থেকে শুরু করে বিদ্যমান প্যাকেজ, ব্যালেন্স, এমএফএস অ্যাকাউন্ট ও লেনদেন সবই থাকছে আগের মতো সচল। নতুন প্রজন্মের জন্য আমরা আজকে নতুন একটি ব্র্যান্ড আনভেল করলাম। এয়ারটেলের নাম পরিবর্তন হয়ে এখন হবে সার্কেল। সো সার্কেলের সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই একই রকম সাপোর্ট, আরও বেশি সাপোর্ট আমাদেরকে দিবেন, এটাই আমরা আশা করছি। আমাদের আরও মডার্ন নেটওয়ার্ক হয়েছে, মডার্নাইজ নেটওয়ার্ক হবে। সো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক ইমপ্রুভ করবে এবং আমাদের সার্ভিস অনেক ইমপ্রুভ করবে। অ্যান্ড অফার আগের মতো বেস্ট অফার পাবে মার্কেটে। তরুণদেরকে আরও কাছে নেওয়ার জন্য আরও অনেক নতুন আইডিয়া নিয়ে ওদের কাছে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই সার্কেলের মাধ্যমে। সার্কেলের ব্র্যান্ড প্রতিশ্রুতি হচ্ছে আসল সংযোগ সবসময় সচল। তরুণদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আরও অর্থবহ সংযোগ তৈরির লক্ষ্যেই এই নতুন অধ্যায়। 16 বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সে যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে আমরা যখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, তখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই আর মূল বিষয় নয়, বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ। সার্কেল এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন। এই নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত। 16 বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহক সংযোগের যাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কেল উন্মোচনের মধ্য দিয়ে এয়ারটেলের 16 বছরের যাত্রা প্রবেশ করল নতুন এক পর্বে। চ্যানেল এস নিউজ ডেস্ক। স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় আশ্রয়ের দাবিতে বাংলাদেশি সহ শত শত অভিবাসী বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় রোববার এল ট্রাম্পোলিন সৈকতে জড়ো হয়ে তারা মরক্কোয় ফেরত না পাঠিয়ে স্পেনে থাকার সুযোগ দেওয়ার দাবি জানান। রয়টার্স বলছে 2 সপ্তাহ আগে ব্যাপক অভিবাসী ঢলের পর সেখানে এখনও 5 থেকে 8 হাজার মানুষ আটকে আছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সৈকতে খোলা আকাশের নিচে ঠান্ডা ও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে তাদের। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও খোসপাঁচড়ার মতো রোগ। এদিকে গ্রিসে যাওয়ার চেষ্টায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 9 বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। মিশরের মার্শা মাথরুহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 29 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস কায়রো এ তথ্য জানিয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই চুক্তিকে পশ্চিম এশিয়ার ঐক্য ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। গত 7 আগস্ট 3 দেশ চুক্তিকে সই করে। চুক্তি অনুযায়ী জোটের যে কোনো একটি দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মূল লক্ষ্য যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা এবং অঞ্চল ও এর বাইরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। যুক্তরাষ্ট্র, ইরান সংঘাত ও ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে 3 দেশের এই প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে যৌথভাবে উদ্যোগ নেওয়ার বিষয়েও অঙ্গীকার করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। বাংলাদেশের কাছে জার্ভিন টেস্টে 9 উইকেটের ঐতিহাসিক হারের পর এবার ধীর গতির ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত 90 ওভারের বিপরীতে 86 ওভার বল করেছে অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত ওভার রেটের চেয়ে প্রতি ওভার কম হলে খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা হতে পারে। সেই হিসাবে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য 1000 অস্ট্রেলিয়ান ডলার করে মোট $4000 জরিমানা দিতে হতে পারে। দলের 11 খেলোয়াড় মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে 44,000 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 38,27,000 টাকা। তবে ম্যাচ রেফারি তাপমাত্রা, আর্দ্রতা ও উইকেট পতনের মতো বিষয় বিবেচনা করে শাস্তি থেকে ছাড় দিতে পারেন। শুধু জরিমানাই নয়, অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 পয়েন্ট কেটে নেয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে বাংলাদেশও ওভার রেটে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে মাত্র 53 ওভারে অল আউট করায় শাস্তির আওতায় পড়ছে না।
চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটের সমাধানে মিলছে স্পষ্টতা, নাজুক হয়ে পড়েছে শিল্প জনজীবন, কমছে দেশীয় গ্যাস, বাড়ছে আমদানি নির্ভরতা। বিএনপি সরকারের প্রথম 6 মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতি, রাজনৈতিক হয়রানি মুক্ত পুলিশ প্রশাসন গড়া হয়েছে বলে দাবি। ই-রিকশার ব্যাটারি চার্জ হবে সৌরবিদ্যুতে, এটি সহ নানা শর্ত সহ আসছে নতুন বিধিমালা, ঢাকায় ই-রিকশার জন্য 8 জন। সৌদি, তুরস্ক, পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, বললেন আঞ্চলিক নিরাপত্তায় সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কা অস্ট্রেলিয়া, ধীর ওভার রেটে কাটা যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 পয়েন্টও। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।